নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছে যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যা আমাদের কম্পিটিটিভ এক্সামের ইকোনমিক্সে কিন্তু ইম্পর্টেন্ট। আর তার সাথে বর্তমান দিনে এমন একটা বিতর্ক সারা ভারতবর্ষে চলছে বা ভারতের স্টক মার্কেট বা শেয়ার মার্কেটকে ঘিরে চলছে, তাও কিন্তু দেখে নেব। মেনলি কি আজকের আমাদের টপিক হলো সেবিকে নিয়ে, অর্থাৎ সেবি ইন ইন্ডিয়া, যারা ভারতবর্ষের স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে কাজ করে। কিন্তু বর্তমানে সেই সেবিকে নিয়ে কিন্তু বা সেবির প্রধানকে নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে। হিন্ডেনবার্গ যে রিপোর্ট দিয়েছে সেখানে বলা হয়েছে যে ভারতবর্ষের এই শেয়ার মার্কেটে যে ইললিগাল ট্রেডিং হচ্ছে তার সাথে যুক্ত নাকি ভারতবর্ষের এই সেবির হেড, আর সেই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি উতাল পাতাল হয়ে গেছে। তো আজকে আমাদের ভিডিওর টপিক হলো সেবি ইন ইন্ডিয়া অ্যান্ড হিন্ডেনবার্গ রিপোর্ট কন্ট্রোভার্সি। তো ভিডিওটি ভালো করে দেখুন। আজকের ভিডিওতে আমরা দেখে নেব কি এই কন্ট্রোভার্সি রিপোর্ট হয়েছে, তার সাথে সেবি কি, সেবিকে কীভাবে প্রতিষ্ঠা করা হয়েছিল, সেবির কি কাজ আছে, সেবির হেডকোয়ার্টার কোথায়, আর সেবির কি লিমিটেশন আছে। তার সাথে দেখে নেব যে সেবির যিনি হেড সেই মাধবীপুরী বুচ, সেই মাধবীপুরী বুচ সম্পর্কে। আর এই হিন্ডেনবার্গ রিপোর্ট কি, কারা এই রিপোর্ট তৈরি করে, আর এই রিপোর্ট দেওয়ার উদ্দেশ্য কি, আর ভারতবর্ষের এই শেয়ার মার্কেটকে নিয়ে বা গৌতম আদানিকে নিয়ে যে হিন্ডেনবার্গ যে বিতর্কিত রিপোর্ট দিয়েছে তা নিয়েও দেখে নেব। তো ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কন্ট্রোভার্সি ইন ইন্ডিয়া, ভারতবর্ষের অর্থনীতিতে, ভারতবর্ষের যে শেয়ার মার্কেটে বা ভারতবর্ষ জুড়ে কিন্তু একটা বিরাট বড় বিতর্ক চলছে, যেখানে বলা হচ্ছে যে সেবি SEBI, সে সেবির যিনি হেড তিনি নাকি ভারতবর্ষের এই শেয়ার মার্কেটে যে ইললিগাল ট্রেডিং আছে তার সাথে নাকি তিনি যুক্ত। এবং এই সেবির যিনি হেড তিনি হলেন মাধবীপুরী বুচ, তিনি এই ইললিগাল ট্রেডিংয়ে যুক্ত। আর সেই কারণে যে গৌতম আদানি, অর্থাৎ এই মুহূর্তে ভারতবর্ষের বা পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি, সেই গৌতম আদানির শেয়ার নাকি বেড়ে চলেছে। আর এই রকমই একটা গুরুত্বপূর্ণ বোমা ফাটিয়েছে বা বিস্ফোরক তথ্য দিয়েছে হিন্ডেনবার্গ। আর এই হিন্ডেনবার্গ রিপোর্ট কিন্তু একটা বিরাট বড় বিতর্ক তৈরি করছে, যার ফলে নাকি এই গৌতম আদানির শেয়ার আবার পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এমনকি কেন্দ্র সরকারের বিরুদ্ধে বা সেবির বিরুদ্ধে বিরোধীরা কিন্তু আওয়াজ তুলছে যে যে সেবি যে রক্ষক হিসেবে কাজ করার কথা সে নাকি ভক্ষক হিসেবে কাজ করছে। এখন সেই নিয়ে কিন্তু একটা তর্ক বিতর্ক চলছে। এখন আমরা সেবি নিয়ে দেখে নেব, কারণ কম্পিটিটিভ এক্সামের সেবি কিন্তু ইকোনমিতে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। সেবি SEBI, সেবির পুরো নাম হলো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এই সেবির নামটা কিন্তু আমরা শুনেছিলাম যখন পশ্চিমবঙ্গে আমাদের চিটফান্ড দুর্নীতি হয়েছিল, সারদাকাণ্ড, রোজ ভ্যালি কাণ্ড, তখনও কিন্তু আমরা সেবির নামটা শুনেছিলাম। অর্থাৎ সেবির পুরো নাম হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এই সেবি হলো ভারতবর্ষের একটি সংস্থা বা ভারত সরকারের একটি সংস্থা, যাদের কাজ হচ্ছে এই যে রেগুলেট করা বা কন্ট্রোল করা শেয়ার মার্কেটকে আর তার সাথে চিটফান্ডকে। অর্থাৎ শেয়ার মার্কেটে যে ইললিগাল ট্রেডিং বা যে করাপশান বা স্ক্যাম হচ্ছে সেটাকে আটকানো বা রেগুলেট করা। আর এই সেবির হেডকোয়ার্টার হলো বোম্বেতে। এখন সেবি কবে প্রতিষ্ঠা হয়েছিল? সেবি প্রতিষ্ঠা হয়েছিল 1988 সালে। প্রথমে কিন্তু সেবি ছিল একটি নন স্ট্যাটিউটারি বডি, অর্থাৎ একটি অবিধিবদ্ধ সংস্থা। অর্থাৎ তখন সেবির কাজ ছিল এই স্টক মার্কেটে শুধুমাত্র অ্যাডভাইস দেওয়া বা অ্যাডভাইজারি রোল। কিন্তু 1992 সালে ঠিক 4 বছর বাদে 12 এপ্রিল সেবিকে ক্ষমতা দেওয়া হয়, স্ট্যাটিউটারি বডির ক্ষমতা বা বিধিবদ্ধ সংস্থার ক্ষমতা দেওয়া হয়। কি ক্ষমতা দেওয়া হয়? মেনলি যখন সে নন স্ট্যাটিউটারি বডি ছিল তখন সেবির ক্ষমতা ছিল শুধুমাত্র সে অ্যাডভাইজারি রোল পালন করবে স্টক মার্কেটে। কিন্তু এখানে বলা হলো সেবি কিন্তু শুধুমাত্র আর অ্যাডভাইজারি রোল বা উপদেশ দেওয়া বা নির্দেশ দেওয়া এরকম রোল কিন্তু পালন করবে না। তার সাথে স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে যে সমস্ত দুর্নীতি হবে বা শেয়ার মার্কেটে ইনভেস্টারদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য সেবি কিন্তু ইললিগাল স্ক্যামের বিরুদ্ধে স্টেপ নিতে পারবে এবং ইললিগাল স্ক্যামকে রেগুলেট করতে পারবে। সেরকম কিন্তু আইনি যে পাওয়ার বা আইনি স্বীকৃতি এই সেবিকে দেওয়া হয়। এখন কেন এই 4 বছরের মধ্যে এত বড় গুরুদায়িত্ব বা বিরাট বড় পাওয়ার দেওয়া হলো সেবিকে? তার পেছনে কিন্তু একটা কারণ আছে। কারণ আমরা জানি 1991 সালে ভারতবর্ষের অর্থনীতিতে একটি নতুন নীতি গ্রহণ করা হয়েছিল, যা হলো LPG, অর্থাৎ
লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, অর্থাৎ ভারতবর্ষের অর্থনীতিতে লিবারেল ধারণাকে ধরা হয় বা গ্রহণ করা হয়েছিল। এতদিন ভারতবর্ষের অর্থনীতি ছিল সোশ্যালিস্টিক ধারণা, সেই সোশ্যালিস্টিক ধারণা থেকে কিছুটা বেরিয়ে এসে ভারতবর্ষের অর্থনীতিকে বিশ্বের ইনভেস্টরদের কাছে উন্মুক্ত করে দেওয়া হয়। আর যখন এই এলপিজি মডেল অর্থাৎ যেটাকে আমরা রাও মনমোহন মডেল বলি, সেই মডেল ধরা হয়েছিল ভারতবর্ষের অর্থনীতির জন্য, তখন কিন্তু ভারতবর্ষের অর্থনীতিতে প্রচুর বিদেশি ইনভেস্টর আসবে বলে ধরে হচ্ছিল বা আসার সুযোগ করা দেওয়া হয়েছিল, বা আসার জন্য ভারতবর্ষের অর্থনীতির প্ল্যাটফর্মকে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। যখন প্রচুর বিদেশি ইনভেস্টর আসবে তখন কিন্তু সেখানে স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকে। শুধু তাই নয়, তাদের যে ইনভেস্টমেন্ট, তাদের যদি সিকিউরিটি না থাকে তারা কেন ভারতে আসবে? তাই তাদের সিকিউরিটি দেওয়ার জন্য আর ইললিগাল স্ক্যাম বন্ধ করার জন্য এই ভারত সরকার এই সেবিকে ক্ষমতা দেয়। এখন সেবিকে এত বড় গুরু দায়িত্ব দিয়েছে, তাহলে সেবির কাজ কি? সেবির মেনলি কাজ হচ্ছে প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টার সিকিউরিটি, অর্থাৎ ভারতবর্ষের শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করবে। অন্যদিকে ভারতবর্ষে যে সমস্ত শেয়ার মার্কেট বা স্টক মার্কেটগুলি আছে, যেমন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বোম্বে স্টক এক্সচেঞ্জ, এদের মার্কেটকে রেগুলেট করা বা মার্কেটকে ডেভেলপমেন্ট করা। অন্যদিকে একটাই কোম্পানি যাতে নিজেদের মধ্যে ইললিগাল ইনসাইডার ট্রেডিং না করতে পারে সেটিকে আটকানো। এমনকি এই যে স্টক মার্কেটে যাতে ইললিগাল এক্সচেঞ্জ না হয় ইনভেস্টমেন্টের, সেটাকেও আটকানো। অর্থাৎ অ্যাজ এ হোল এই সমস্ত ইনভেস্টাররা যারা ভারতীয় শেয়ার মার্কেটে বা স্টক মার্কেটে ইনভেস্ট করবে তাদের ভালো দিকটা ধরা হচ্ছে এই সেবির প্রধান কাজ। এখন সেবিকে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, তবুও কিন্তু সেবির বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে, আর সেই অভিযোগ নিয়ে কিন্তু এই বিতর্ক তৈরি হয়েছে। কি বললাম, সেবির একটা গুরু দায়িত্ব হচ্ছে যাতে ইললিগাল ইনসাইডার ট্রেডিং না হয়। ইনসাইডার ট্রেডিং মানে কি? একটাই কোম্পানি বেনামে একাধিক কোম্পানি খুলে রেখেছে এবং তাদের মধ্যে যদি ইনসাইডার ট্রেডিং হয় সেটাও কিন্তু একটা বেআইনি কাজ। এখন সেবি লিমিটেশন কি? সেবিকে এত দায়িত্ব দেওয়া হয়েছে, এত ক্ষমতা দেওয়া হয়েছে, তবু কিন্তু শেয়ার মার্কেটে যখন ফল করে সেবি কিন্তু কোনো মতেই আগের থেকে তার ওয়ার্নিং দিতে পারে না। অন্যদিকে এই স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের বৃদ্ধি করার ক্ষেত্রে সেবি কিন্তু কোনো কাজ করতে পারে না। তার সঙ্গে আর কি আছে, আমরা দেখেছিলাম সারদাকাণ্ড কিংবা রোজবালি কাণ্ডের সময় যে সেবি কিন্তু আগের থেকে এই চিট ফান্ড কোম্পানিগুলোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেয়নি বা কোনো স্টেপ নেয়নি। অন্যদিকে সেবি সরকারি সংস্থা, আবার যে সমস্ত কোম্পানির মালিকগুলি বা যে সমস্ত ইনভেস্টারদের সাথে আমাদের সরকারের খুব ভালো সম্পর্ক আছে, তাদের বিরুদ্ধে কিন্তু সেবি কোনো স্টেপ নেয় না। অন্যদিকে আর কি, অনেক সময় সেবির মেম্বাররাই নাকি এই সমস্ত ইনসাইডার ট্রেডিং বা ইললিগাল ট্রেডিংয়ের সাথে জড়িয়ে পড়ে, সেরকম অভিযোগ কিন্তু উঠেছে। আর সেই নিয়ে কিন্তু এই বিতর্ক তৈরি হয়েছে, যেখানে হিন্ডেনবার্গের রিপোর্টে বলেছে যে সেবির যিনি হেড অর্থাৎ মাধবীপুরী বুচ, তিনি নাকি ইললিগালভাবে এই ইনসাইডার ট্রেডিংয়ে যুক্ত আছেন। অর্থাৎ সরকার যে সেবিকে দায়িত্ব দিয়েছে রক্ষা করার জন্য, দেখা যাচ্ছে সেই এখানে ইললিগাল কাজ করছে, অর্থাৎ তার বিরুদ্ধে ইললিগাল কাজের অভিযোগ উঠছে, অর্থাৎ যে রক্ষক তার বিরুদ্ধেই ভক্ষক হওয়ার অভিযোগ উঠছে। এখন এই যে সেবির হেড মাধবীপুরী বুচ, তার সম্পর্কে জেনে নেব, তাকে নিয়ে এই বিতর্ক তৈরি হয়েছে। মেনলি সেবির যিনি হেড বর্তমানে এই মাধবীপুরী বুচ হলেন ভারতবর্ষের প্রথম মহিলা সেবির প্রধান, অর্থাৎ এর আগে কোনো মহিলা কিন্তু সেবির হেড হননি। তার যে ডিগ্রি, তার ম্যাথামেটিক্সের ডিগ্রি আছে, তার ইকোনমিতে ডিগ্রি আছে, তার সাথে তার MBA ডিগ্রি আছে IIM আহমেদাবাদ থেকে। এমনকি তারপরে তিনি ICICI ব্যাংকে দীর্ঘদিন কাজ করেছেন এবং খুব গুরুত্বপূর্ণ পদে তিনি ছিলেন। এমনকি তিনি বিদেশে চলে গেছিলেন, বিদেশের বিভিন্ন ব্যাংকেও কিন্তু গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। এমনকি যেটা ব্রিক্স ব্যাংক অর্থাৎ NDB নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, সেই ব্যাংকেও তিনি কাজ করেছেন এবং দেশে ফিরে কিন্তু আবার একাধিক ব্যাংকে তিনি কাজ করেন। এমনকি 2017 সালে তিনি সেবির মেম্বার হয়েছিলেন, আর 2022 সালে তাকে সেবির হেড করা হয় এবং তিনি হন ভারতবর্ষের প্রথম মহিলা সেবির হেড। এবং এটাও জানা যায় যে এই মাধবীপুরী বুচের সাথে যে আমাদের কেন্দ্রীয় সরকার বা যে কেন্দ্রের যে শাসক দল, তাদের খুব ভালো সম্পর্ক আছে, অর্থাৎ প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রীর সঙ্গে খুবই ভালো সম্পর্ক আছে এই মাধবীপুরী বুচের। এখন তার বিরুদ্ধেই এই ইললিগাল ট্রেডিংয়ের অভিযোগ তুলেছেন এই হিন্ডেনবার্গ রিপোর্ট। এখন এই হিন্ডেনবার্গ রিপোর্ট কি, আর এই হিন্ডেনবার্গ সংস্থাটা কি, কেন তাদের একটা রিপোর্ট এত বড় গুরুত্বপূর্ণ বিতর্ক তৈরি করতে পারে, এবং কেন তাদের রিপোর্ট ভারতীয় স্টক মার্কেটে বা বিভিন্ন স্টক মার্কেটে বিরাট বড় ধস নামাতে পারে, সেটা আমরা
দেখে নেব। মেনলি এই হিন্ডেনবার্গ রিপোর্ট হচ্ছে একটা সংস্থা, মেনলি আমেরিকার সংস্থা, তাদের যেটা হলো আমেরিকার একটি ইনভেস্টমেন্ট রিসার্চ সংস্থা, অর্থাৎ বিভিন্ন দেশে যে সমস্ত ইনভেস্টমেন্ট হচ্ছে সেই নেতারা কিন্তু রিসার্চ করে। এবং এই হিন্ডেনবার্গ যে সংস্থাটি তৈরি হয়েছিল 2017 সালে, যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে ন্যাথান অ্যান্ডারসন। মেনলি এনাদের যে গ্রুপ কিন্তু বা টিম কিন্তু খুবই ছোট টিম, কিন্তু যে বিভিন্ন স্টক মার্কেটে বা বিভিন্ন যে স্টক এক্সচেঞ্জে এই যে ইনভেস্টমেন্ট হচ্ছে সেখানে যে সমস্ত ইল্লিগাল ইনভেস্টমেন্ট হচ্ছে বা ইনসাইডার ট্রেডিং হচ্ছে সেই নিয়ে কিন্তু তাদের খুব শক্তিশালী রিপোর্ট থাকে। এবং তাদের এই শক্তিশালী রিপোর্ট যখন তারা প্রকাশ করে, আর সেই রিপোর্ট প্রকাশ করার পরেই কিন্তু এটা বিরাট বড় ঘটনা ঘটে যায় এবং তাদের রিপোর্ট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সত্য হয়। এবং তাদের রিপোর্ট প্রকাশ করার পরে এমন ঘটনা ঘটেছে, দেখা গেছে যে বিভিন্ন বড় বড় কোম্পানির বিরুদ্ধে যখন তারা এই রিপোর্ট প্রকাশ করেছে ইললিগাল ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত থাকার, তখন কিন্তু তাদের শেয়ার কিন্তু একবারে ধস নেমে গেছে, এক প্রকারে শেষ হয়ে গেছে, এরকমও বলা চলে। তবে শুধুমাত্র যে কোনো কোম্পানির শেয়ারকে ধস নামিয়ে দেওয়া এটাই শুধু কিন্তু এই হিন্ডেনবার্গের উদ্দেশ্য নয়। হিন্ডেনবার্গ নিজে কিন্তু একটি শর্ট সেলিং মার্কেটার হিসেবে কাজ করে, অর্থাৎ কোনো কোম্পানির বিরুদ্ধে যখন এই বেআইনি বা স্ক্যাম ধরা পড়ে তারা কিন্তু সেটাকে প্রকাশ করে, আর এই বোমা ফাটানোর পরেই কিন্তু সেই কোম্পানির মার্কেটের শেয়ার ধস নামতে শুরু করে, আর সেই সুযোগে তারা সেই কোম্পানির শেয়ারকে তারা কম দামে কিনে নেয়। অর্থাৎ তাদেরও কিন্তু একটা এই ইনভেস্টমেন্ট বা এই শেয়ার কেনানোর উদ্দেশ্য আছে, কম দামে শেয়ার কিনে নেব। এখন হিন্ডেনবার্গ কি বিতর্কিত রিপোর্ট দিয়েছে দেখে নেব। এই প্রথমে নয়, আগেও কিন্তু প্রায় বছর দুয়েক আগে কিন্তু হিন্ডেনবার্গ একটি গুরুত্বপূর্ণ বিতর্কিত রিপোর্ট দিয়েছিল। সেবারও কিন্তু রিপোর্টটা যার বিরুদ্ধে দিয়েছিল সেটা ছিল আদানি, অর্থাৎ গৌতম আদানির বিরুদ্ধে। তখন যে রিপোর্ট দিয়েছিল সেখানে বলেছিল যে এই গৌতম আদানির একজন পরিবারের সদস্য, খুব সম্ভবত তার ভাই বিনোদ আদানি, সে কিন্তু বিদেশে একাধিক কোম্পানি খুলে রেখেছে বেনামে বা বিভিন্ন নামে কিন্তু একাধিক কোম্পানি খুলে রেখেছে, আর সেই সমস্ত কোম্পানি থেকে তারা ইললিগালভাবে ফান্ড ট্রান্সফার করছে বা ইনভেস্ট ট্রান্সফার করছে। তার ফলে কী হচ্ছে, একই মালিকের একাধিক কোম্পানি আছে এবং নিজেদের মধ্যে কিন্তু শেয়ার কেনা বেচা চলছে। প্রথমে কি হচ্ছে, ভারত থেকে ওই সমস্ত কোম্পানিগুলিতে ইনভেস্ট করা হচ্ছে এবং নিজেদের মধ্যে কিন্তু এই ইনভেস্ট সার্কুলেশন হচ্ছে। আর ইনভেস্ট সার্কুলেশন হওয়ার ফলে কিন্তু যে একাধিক কোম্পানির মধ্যে যে ইনভেস্ট সার্কুলেশন হচ্ছে তার ফলে তারা ইচ্ছা করে তাদের শেয়ারের কিন্তু একটা ফলস ডিমান্ড তৈরি করছে, আর এই ফলস ডিমান্ড তৈরি করছে শুধুমাত্র তাদের ইনসাইডার ট্রেডিং, অর্থাৎ নিজেদের কোম্পানির মধ্যেই নিজেরা ইচ্ছা মতো করে ট্রেডিং করছে আর নিজেদের শেয়ারকে বাড়িয়ে দিচ্ছে ফলসভাবে। আর তার ফলে সেই টাকা যখন ভারতে ফিরে আসছে আর তাদের ভারতের শেয়ার কিন্তু তত্তর করে বেড়ে যাচ্ছে এবং তাদের বেশ কয়েক বছরে ব্যাপক উন্নতি দেখা গেছে, আর সেই টাকায় আবার ফিরে এসছে এই গৌতম আদানির শেয়ার হিসাবে। আর তার ফলে দেখা গেছে এই যে বিদেশে তারা ইনসাইডার ট্রেডিং করছে তার ফলে কিন্তু গৌতম আদানির যে শেয়ার লাস্ট কয়েক বছরে তত্তর করে উপরে বেড়ে গেছে এই ইললিগাল ট্রেডিং করে। আর এই রিপোর্ট কিন্তু বছর দুয়েক আগে প্রকাশ করেছিল এই হিন্ডেনবার্গ। তখনও কিন্তু এই যে বোমা ফাটিয়েছিল হিন্ডেনবার্গ, তারও কিন্তু একটা ব্যাপক এফেক্ট দেখা গেছিলো ভারতবর্ষের স্টক মার্কেটে বা ভারতবর্ষের অর্থনীতিতে। রাতারাতি গৌতম আদানির শেয়ার কিন্তু পুরো ধসে গিয়েছিল, একবারে কমে গিয়েছিল, ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল এই গৌতম আদানি। শুধু তাই নয়, বিরোধীদের হাতেও কিন্তু একটা বিরাট বড় অস্ত্র তুলে দিয়েছিল এই হিন্ডেনবার্গ রিপোর্ট, যেখানে বিরোধীরা বারবার অভিযোগ উঠেছে যে কেন্দ্র সরকারের সাথে এই গৌতম আদানির একটা সুসম্পর্ক আছে, আর বিরোধীরা বলছে এই সুসম্পর্ক থাকার কারণেই যে গৌতম আদানি যে ইললিগাল ট্রেডিং করছে তার বিরুদ্ধে সরকার কোনো স্টেপ নেয়নি। আর এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কেসও হয়েছিল। সুপ্রিম কোর্ট তখন নির্দেশ দিয়েছিল সেবিকে যে এই যে রিপোর্ট প্রকাশিত হয়েছে বা এই যে অভিযোগ প্রকাশিত হয়েছে সেটা কি সত্যি না মিথ্যা, যদি সত্যি হয় তাহলে আপনারা তার বিরুদ্ধে স্টেপ নিন। তখন কিন্তু সেবি ক্লিন চিট দিয়ে দেয়, বলে যে না, এই গৌতম আদানি কোম্পানির বিরুদ্ধে এরকম কোনো ইললিগাল ট্রেডিংয়ের অভিযোগ নয়। তখন কিন্তু মুক্তি পেয়ে যায়, মুক্তি পেতে পারে, কিন্তু তখনও যে ধসটা নেমেছিল সেই ধাক্কা কিন্তু এখনও সামালে উঠতে পারেনি গৌতম আদানি। আর এই ধাক্কা যখন এখনও সামালে উঠতে পারেনি তার মধ্যেই আরও একটি বম ফাটিয়েছে কিন্তু এই হিন্ডেনবার্গ, যেখানে বলেছে যে সেবি কিছুদিন আগে এই আদানিকে ক্লিন চিট দিয়েছিল সেই সেবির বিরুদ্ধে বা সেই সেবির হেডের বিরুদ্ধে কিন্তু এখন বড়সড় অভিযোগ তুলেছে এই হিন্ডেনবার্গ, যেখানে বলেছে যে এই যে গৌতম আদানির কোম্পানি বিদেশে একাধিক কোম্পানি খুলে রেখেছে বেআইনিভাবে এবং নিজেদের কোম্পানির মধ্যে ইললিগালভাবে ইনসাইডার ট্রেডিং করছে, আর এই ইনসাইডার ট্রেডিং নাকি সরাসরি যুক্ত আছে সেবির হেড মাধবীপুরী বুচ ও তার হাজব্যান্ড। মেল এটা কিন্তু এখন থেকে নয়,
2015 সাল থেকে কিন্তু এই মাধবীপুরী বুচ ও তার হাজব্যান্ডের যে কোম্পানি এই ইনসাইডার ট্রেডিংয়ের সাথে যুক্ত। এমনকি 2022 সালে যখন এই মাধবীপুরী বুচ সেবির হেড হয়েছিলেন তখন কিন্তু তিনি নিজেকে স্বচ্ছতা দেখাতে নিজের নামে যে কোম্পানির শেয়ার ছিল সেই কোম্পানির শেয়ার তার হাজব্যান্ডের নামে ট্রান্সফার করে দেয় এবং এখনও কিন্তু তার হাজব্যান্ডের নামে যে কোম্পানি আছে সেও গৌতম আদানির এই ইনসাইডার ট্রেডিংয়ে যুক্ত আছে। আর সেই কারণেই নাকি সুপ্রিম কোর্ট যখন তাকে স্টেপ নিতে বলেছিল সেবি কিন্তু কোনো স্টেপ নেয়নি। সেবি এই গৌতম আদানির কোম্পানিকে ক্লিন চিট দিয়েছিল, গৌতম আদানি কোম্পানি দোষমুক্ত হয়েছিল। কিন্তু এই যে আবার এই যে বোমা ফাটিয়েছে এর ফলে কিন্তু বিশেষজ্ঞরা মনে করছে গৌতম আদানি কোম্পানি সে যে ধস নেমেছিল আস্তে আস্তে ওঠার চেষ্টা করছিল, আবার নাকি ধস নামতে পারে এই গৌতম আদানির কোম্পানিতে। শুধু তাই নয়, শুধু গৌতম আদানির ধস নয়, কারণ এটা বিরোধীদের হাতে কিন্তু আবার একটা অস্ত্র তুলে দিয়েছে। আমরা জানি এখন কিন্তু বিরোধীরা কিন্তু স্ট্রং, আর সেই সুযোগে বিরোধীরা কিন্তু বারবার কেন্দ্র সরকারকে চেপে ধরছে। আর বিরোধীরা বলছে যে সেবির হাতে স্ক্যাম আটকানোর ক্ষমতা দেওয়া হয়েছে সেই সেবির হেড নিজেই এরকম ইললিগাল স্ক্যামে যুক্ত। আর অন্যদিকে সরকার সেবির বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না কিংবা গৌতম আদানির বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না, কারণ আমরা জানি গৌতম আদানির সঙ্গে সরকারের খুব ভালো সম্পর্ক বা শাসক দলের খুব ভালো সম্পর্ক, তাই শাসক দলকে বারবার ক্রিটিসাইজ করছে বিরোধীরা। এই হলো আজকের টপিক, যেখানে আমি সেবি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ইকোনমিতে সেটা তুলে ধরলাম, তার সাথে এই হিন্ডেনবার্গ কি আর হিন্ডেনবার্গের যে বিতর্ক সেটাও তুলে ধরলাম। যারা শেয়ার মার্কেটে খোঁজ খবর রাখে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তার সাথে কম্পিটিটিভ এক্সামের ইকোনমিতে কিন্তু সেবি খুবই ইম্পর্টেন্ট। এখন এই সেবি সম্পর্কে আপনার যদি কোনো ডাউট থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।